কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া মাল্টিমিডিয়া অনলাইন ক্লাসে স্বাগত। আমি আবু সুফিয়ান, সহকারী শিক্ষক বাংলা, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা করোনাকালীন বাসায় নিরাপদে আছো, সুস্থ আছো এবং বাসায় বসে নিয়মিত পড়াশোনা করছো। আর কথা না বাড়িয়ে তোমাদের প্রয়োজনীয় উপকরণ, বই খাতা নিয়ে চটভট প্রস্তুত হয়ে যাও। আমরা আমাদের আজকের পাঠ উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি। ছবি দেখে বলো গাছটির নাম কি? হ্যাঁ, তোমরা অনেকেই অনুমান করছো, অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছো। আমি একটি ক্লু দিচ্ছি। যে গাছ মানুষের চর্মরোগের মহৌষধ এবং যেই গাছের ডাল আমরা মিসওয়াকে ব্যবহার করি। এইবার তোমরা নিশ্চয় পরিষ্কারভাবে বুঝতে পেরেছো আমরা কোন গাছটির কথা বলতে পারছি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় এটা নিম গাছ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠ নিম গাছ। লিখেছেন বর্ণফুল। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ শেষে আমরা কি শিখব এটা এক নজর দেখে নেওয়া যাক। আজকের পাঠ শেষে আমরা লেখক পরিচিতি জানতে পারবো, নতুন শব্দের অর্থ বলতে পারবো এবং প্রতীকী গল্প নিম গাছের অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করতে পারবো। এরপর নিম গাছ রূপকে গ্রাম্য বধূর নিগৃহীত অবস্থার বর্ণনা দিতে পারবো। আশা করি মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটি উপভোগ করবে। প্রিয় বন্ধুরা, আমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি। তোমরা নিশ্চয় জানো এটাই হলো আমাদের বর্ণফুল এবং এর প্রকৃত নাম কি আমরা জানব। বর্ণফুল 1899 সালে বিহারের মনিহার গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়। শিক্ষার্থী বন্ধুরা, এইটা কিন্তু আমাদের সৃজনশীল জ্ঞানমূলক এবং নৈর্ব্যক্তিক হিসেবে এই প্রশ্নটা কিন্তু প্রায়ই পরীক্ষায় আসে যে বর্ণফুলের প্রকৃত নাম কি। সেখানে অনেকে আমরা জ্ঞানমূলক আসলে বানানটা কিন্তু খেয়াল করবে, চন্দ্রবিন্দু আছে, তারপরে মুখোপাধ্যায় ধয় জফলা আছে। তাহলে প্রকৃত নাম হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়। আমাদের বাংলা সাহিত্যে অনেক কবি সাহিত্যিক আছেন, তাদের ছদ্মনাম আছে, কিন্তু এই একজন মাত্র ব্যতিক্রম সাহিত্যিক যার ছদ্মনামেই বেশি পরিচিত এবং তিনি সচরাচর এইটাই ব্যবহার করেন। দেখো তোমরা আগে খেয়াল করেছো নিমগাছ গল্পে লেখক ছিল বর্ণফুল। এরপর আমরা দেখব এই বলাইচাঁদ মুখোপাধ্যায় তথা বর্ণফুলের যে সাধনা, যে বিষয়গুলো আমাদের দিয়ে গেছেন গল্প গ্রন্থ, বর্ণফুলের গল্প, বর্ণফুলের আরও গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, অনুগামিনী, তন্বী, উর্মিমালা, দূরবীন এবং অদৃশ্য লোক। এখানে একটি কথা বলে নেওয়া যাক। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব নিমগাছ গল্প, এই নিমগাছ গল্প অদৃশ্য লোক এই গল্প গ্রন্থের অন্তর্গত। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে নিমগাছ গল্পটি কোন গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা অদৃশ্য লোক
গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে আরেকটি প্রশ্ন আসে যে অদৃশ্য লোক এই গল্প গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়। আমরা এখানে আরেকটি বিষয় জেনে রাখব, 1947 সালে এই গ্রন্থটি প্রকাশিত হয়। প্রিয় শিক্ষার্থী, তার যে উপন্যাস, আমরা এই পর্যায়ে তার উপন্যাস দেখব। তিনি উপন্যাস লিখেছেন তৃণখণ্ড, কিছুক্ষণ, দ্বৈরথ, নির্মক, সে ও আমি, জঙ্গম, অগ্নি। এরপরে আমরা দেখব তার কাব্যগ্রন্থ। তার কাব্যগ্রন্থের মধ্যে বনফুলের কবিতা, ব্যঙ্গ কবিতা, চতুর্দশপদী কবিতা, এবং তার উপাধি হলো, তিনি উপাধি লাভ করেছেন পদ্মভূষণ উপাধি লাভ করেছেন। এছাড়াও অন্যান্য অনেক পুরস্কার তিনি পেয়েছেন। এই কবি, এই সাহিত্যিক 1979 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। এখানে আরেকটি বিষয় যোগ করা যায়, এই কবি, এই সাহিত্যিকের সাথে যেটা ওতপ্রোতভাবে জড়িত, আমাদের প্রশ্নপত্রের মাঝে মাঝে আসে যে শনিবারের চিঠি কি। আসলে শনিবারের চিঠি হলো এক ধরনের পত্রিকা। এই পত্রিকাতে বলাইচাঁদ মুখোপাধ্যায় কি করতেন, এক পাতা আধ পাতার গল্প লিখতেন। আমরা জানি ছোট গল্পের জনক হলেন শ্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু এই ছোট গল্পের চেয়েও ছোট, এটাকে বলা হয় অনুগল্প। অনেকে এটা বলেন অনুগল্প। এই অনুগল্পের কিন্তু সম্রাট আমাদের বলাইচাঁদ মুখোপাধ্যায়। অল্প কথার মাধ্যমে বিশাল একটি ভাবের অভিব্যক্তি তিনি প্রকাশ করতে পেরেছেন, এক্ষেত্রে তিনি সফল। এখানে আরেকটি বিষয় পরীক্ষা আসে যে আমরা বলেছি শনিবারের চিঠি, এখানে ব্যঙ্গ কবিতা প্যারোডি লিখতেন, এবং প্রবাসী পত্রিকা, এই প্রবাসী পত্রিকা আর শনিবারের চিঠি, এই দুইটা খেয়াল রাখবে তোমরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা বর্ণফুল তথা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের পরিচিতি জানলাম। এরপর আমরা আমাদের পাঠের কঠিন শব্দের অর্থগুলো দেখব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সায়র এবং ছবি দেখতে পাচ্ছি সমুদ্রের, তাহলে সায়র হলো সমুদ্র। এরপর হলো সাল, আমরা দেখতে পাচ্ছি গাছের সাল, এই সাল তোলা অর্থাৎ বাকল। তারপর আমরা দেখতে পাচ্ছি নিম গাছ, নিম গাছের ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা হলো ঔষধি গাছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখব আরও কিছু আমাদের যে মূল পাঠ, এই মূল পাঠে আমরা এবার যাব। মূল পাঠে যাওয়ার আগে একটা কথা না বললেই নয় যে এই গল্পটা পড়ার আগে মনে হয় এটা যেন কবিতা, অর্থাৎ এত ছোট গল্প হতে পারে এবং এত ছোট গল্পের মধ্যে যে এত বড় বিশাল ব্যাপ্তি, এত বড় বিশাল চিন্তা যে ঢুকিয়ে দিতে পারে, সেটা একমাত্র বিভূতিভূষণ, একমাত্র বনফুলের ক্ষেত্রেই, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং এই অনুগল্পটা এমনভাবে লেখা যেরকম হুট করে উড়ে এসে জুড়ে বসার মতো। প্রথম দিকে এই গল্পের কিছুই বোঝা যাবে না, ভিন্ন একটা বিষয়কে কেন্দ্র করে গল্প বলা শুরু হবে এবং শেষে একটা লাইনের মাধ্যমে, এটাকে বলা হয় ম্যাজিক লাইন, এই ম্যাজিক লাইনের মাধ্যমে তোমার সমস্ত চিন্তা চেতনা, গল্পের সমস্ত পট নিমিষেই তিনি পরিবর্তন করে দিতে পারবেন। এমন ভাব গল্পটা পড়ে মনে হয় তুমি যাচ্ছ ট্রেনে চড়ে যাচ্ছ, ঝিমোচ্ছ, হঠাৎ কে যেন একটা ঘুষি মেরে
সেই তুমি যে চিন্তা ভাবনা করছো সব কি কি করে দিল, উল্টাপাল্টা করে দিল। এই গল্পটা পড়ে এরকম মনে হয়। আমরা গল্পটা শুরু করব এরকম। দেখো গল্পের শুরুতে এরকম, কেউ সালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, কেউ সালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। কিসের সাল, কার সাল, কিভাবে, কি, কিছুই নাই। হুটহাট একটা গল্প শুরু হয়ে গেল। সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ, কেউ বা ভাজছে গরম তেলে। এখনো কি বিষয়, বিষয়টা কিন্তু বলা হয়নি যে কিসের ছাল ছিঁড়ছে, কিসের পাতা ছিঁড়ছে, কি শিলে পিষছে, কে গরম তেলে ভাসছে, কি ভাসছে, কিছুই বলা হয়নি। গল্পের এরকমই শুরু। এরপরে আমরা দেখব খোশ দাঁত হাজা চুলকানিতে লাগাবে। এখনো কিন্তু বলা হয়নি যে কি জিনিসটা। তারপরে কচি পাতাগুলো খায় অনেকে। কারণ কচি পাতা খায় অনেকে, কচি পাতা অনেক, সবগুলো গাছের পাতাই কচি হয় এক সময়। এখনো বলা হয়নি আমাদের এই গল্পের মূল বিষয়। এমনি কাঁচাই কিংবা বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকার। আমাদের যকৃতের উপকারের জন্য এই জিনিসগুলো ব্যবহার করে খায়। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবে, বিষয়টা কিন্তু এখনো লেখক বলেননি। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক। এই দেখো ছবিতে চিবোচ্ছে, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন। একটা বিষয় খেয়াল রাখবে, এখনো কিন্তু লেখক বলেননি বিষয়টা কি। বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। এ পর্যায়ে এই গল্পে একটু বিষয়টা আভাস পাওয়া গেল কি, নিমের হাওয়া ভালো, তার মানে নিম সম্পর্কে বলা হচ্ছে। কাটে না কিন্তু যত্নও করে না, কাটেও না আবার যত্নও করে না। সান্দে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। সান্দে বাঁধিয়ে দেয় কিন্তু আবার অন্য একটা আবর্জনা এসে জমা হয়। একদিন এক নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। দেখো একটা লোক আসলো, নিম গাছের দিকে চেয়ে রইল। তাহলে আমরা এর আগে দেখলাম নিমের ডাল, নিমের ছাল, বাকল, পাতা, এগুলোর উপকারিতা দেখলাম, এবং এখান থেকে সবাই উপকার নিচ্ছে, কিন্তু সেই নিম গাছের যত্ন কেউ করছে না। কিন্তু লেখক এখানে বললেন নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। সেই লোকটা কি করলো, ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। সে পাতাও ছিঁড়ল না, ডাল ছিঁড়ল না, ভাঙল না, শুধু চেয়ে রইল। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। ওই লোকটা এসে বলল যে কি সুন্দর পাতা, কি রূপ, কি থোকা থোকা ফুল, তার আবার কি বাহার, এই কথাগুলো বলল। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। এক ঝাঁক, সেই লোকটির কল্পনা, যেই ফুল, এই পাতা, এই ডাল, এটা যেন আকাশ থেকে নক্ষত্র নেমে আসছে। কোথায়? সবুজ সায়রে। আমরা সায়র শব্দের অর্থ দেখেছিলাম সমুদ্রে, তাহলে সমুদ্রে নক্ষত্র নেমে এসছে। বাহ, খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। সেই লোকটা কে চলে গেল? কবিরাজ নয়, কবি। তার মানে আমরা আগে দেখেছি এর যে গুণগান, এর যে কার্যকারিতা, এর যে উপকারিতা, এটা গ্রহণ করছে বিভিন্ন ধরনের মানুষের মধ্যে কবিরাজরাই বেশি। কিন্তু এই লোকটা কবিরাজ নয়, ইনি কি একজন কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। যেহেতু
কবিরাজ নয়, কবি ডাল ছিলল না, পাতা ছিলল না, বাকল ছিলল না, এবং নিম গাছের প্রশংসা করলো, নিম গাছের কোনো ক্ষতি করলো না। তখন নিম গাছের ইচ্ছা হইল যে ওই লোকটার সাথে যেন চলে যাই আমি। কিন্তু আসলে নিম গাছের শিকড় দেখো অনেক গভীরে চলে গেছে, নিম গাছ তার সাথে যেতে পারল না। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। দেখো, গল্পের পুরো কাহিনী আমরা যে বললাম, নিম গাছকে কেন্দ্র করে কাহিনীর অবতারণা এবং কাহিনী শেষ। শেষের একটা লাইন এই যে তোমরা দেখতে পাচ্ছ, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। এই যে তার সাথে সিমিলারিটি, তার সাথে উপমা দিল, নিম গাছের সাথে উপমা দিল লেখক এখানে গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার। অর্থাৎ এই যে শেষ লাইন, এই শেষ লাইনটাই হলো এই গল্পের ম্যাজিক লাইন। আর এই গল্পকে বলা হয় প্রতীকী গল্প। কিসের প্রতীকী এখানে বলা হয়েছে? এখানে নিম গাছের প্রতীক হিসাবে এই গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার তোমার তুলনা করেছেন মাত্র একটা বাক্যর মাধ্যমে। শেষ বাক্য লেখক এখানে বলা হয় যে এই গল্পের ম্যাজিক বাক্য হলো শেষ লাইনটি, যেখানে লেখক পুড়িয়ে দিয়েছেন সীমাহীন কথার আখ্যান। অর্থাৎ এটাও তোমাদের পরীক্ষায় আসে মাঝে মাঝে যে নিমগাছ গল্পের ম্যাজিক বাক্য কোনটি? ম্যাজিক বাক্য হলো শেষ লাইন। আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এটাই শেষ লাইন। এই একটা গল্পের মাধ্যমে লেখক বোঝাতে চাচ্ছেন যে আমাদের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটার কেমন দশা। কেমন দশা বোঝাতে চাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা? এই যে আমাদের নিম গাছের মতো। তাহলে নিম গাছের যেরকম আমরা শুধু উপকার নেই, ছাল তুলি, বাকল তুলি, পাতা পাতা ছিঁড়ি, ডাল ভাঙে, কিন্তু তার যত্ন করি না। লেখক এখানে বোঝাতে চাচ্ছেন যে আমাদের বাড়ির লক্ষ্মী বউটা শুধু কাজ করে যাচ্ছে, তার সেবা দিয়ে যাচ্ছে, সমস্ত ধরনের কাজ করে যাচ্ছে, কিন্তু তার প্রতি আমরা কি করি না? ভ্রুক্ষেপ করি না। তার যে একটা সেবা যত্নের দরকার আছে সেটা আমরা কি করি না? মনে করি না। এই যে নিম গাছ, এটাকে প্রতীকী গল্প। এই গল্পে এই প্রতীকের মাধ্যমে আমাদের তথা সংসারের জালে আবদ্ধ লক্ষ্মী বইয়ের যে জীবন বাস্তবতা তুলে ধরা হয়েছে। এই জন্য এই গল্পকে বলা হয়, আঙ্গিকের দিক থেকে বলা হয় যে অনু গল্প। আর এই গল্পের যে মূল বিষয়টা শুরু হয়েছে নিম গাছ দিয়ে, এই জন্য এই গল্পের নামটা নিম গাছ দেওয়া হয়েছে। সেটা যথার্থ এবং বাস্তবসম্মত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে নিম গাছ যেরকম আমাদের শুধু উপকার করে যায়, তার আমরা সেবা যত্ন করি না, ঠিক এমনিভাবে আমাদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটাও তার সর্বস্ব দিয়ে কি করে দেয়? আমাদের সেবা করে যায়। তার কি করি না আমরা? সেবা, তার যত্ন আমরা নেই না। দেখো আমাদের লক্ষ্মী বউগুলো কি করে, কি করে দেখা যাচ্ছে আমাদের পানি আনার কাজ করছে, তারপরে কি করছে? রান্না করছে, তারপরে কি করছে? মশলা বাটা, তারপরে কি করছে? চাল ঝাড়া, তারপরে কি করছে? কাপড় ধোয়ার কাজ করছে, তারপরে কি করছে? বাসন মাজার কাজ করছে। এতগুলো কাজের মধ্য দিয়ে আমাদের বউগুলো, বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউগুলো আছে, কিন্তু তার যে যত্ন, তার যে সেবা আমরা কিন্তু করি না। ঠিক নিম গাছের মতো আমরা শুধু উপকার নিয়েই যাচ্ছি। এবং এইটাতে দেখো যে দেবী দুর্গার মতো 10 হাতে তার সমস্ত কাজকর্ম করছে, তারপর আমাদের পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায়
দেখো একজন পুরুষ গৃহকর্তা লাঠি ঘোরাচ্ছে, লাঠি নিয়ে সামনে বসে আছে এবং বলছে, মাই ওয়াইফ ডাজ নট ওয়ার্ক, আমার বউ কাজ করে না। দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, মুরগিকে খাবার দিচ্ছে এক হাতে চাল ঝাড়ছে, এই যে কোদাল দিয়ে কাজ করছে, এই যে চাল ঝাড়ছে, তারপরে গরুকে খাবার দিচ্ছে, তারপরে বাচ্চাকে খাওয়াচ্ছে, স্বামীকে ভাত তুলে দিচ্ছে, তারপরে এখানে তরকারি করছে, তারপরে এখানে ভাত রান্না করছে, ইত্যাদি কাজ আছে। এবং পা দিয়ে দেখো ঢেকিতে ধান বানছে। এই কাজগুলো করার সত্ত্বেও আমাদের পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে যে তারা কি করে না, ডাজ নট ওয়ার্ক, তারা কাজ করে না। বাস্তবের প্রেক্ষাপটে দেখো, তোমার মা এবং আমাদের সমাজে বর্তমানে যে মহিলারা আছে, তুমি ঘুম থেকে ওঠার আগে, অনেক আগে তোমার মা ওঠেন নিশ্চয়, উঠে বাড়ির যাবতীয় কাজকর্ম তিনি করে থাকেন, রান্নাবান্না ইত্যাদি। তারপর তুমি ঘুম থেকে উঠলে তোমাকে স্কুলের জন্য কি করে দেয়, স্কুলের জন্য প্রস্তুত করে দেয়। এবং তারপরে তোমার বাবার কাজ করে, তোমার দাদির কাজ করে, এবং তোমার বড় ভাই ছোট ভাই বোনদের কাজ করে। তারপরও আমরা পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় কী করি, তাদেরকে অবমূল্যায়ন করে থাকি। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা দেখব যে বাড়ির কর্মনিপুণ লক্ষ্মী বউটার যার কর্মপরিধি অনেক গভীরে প্রবেশ করছে, তারপরও তোমার মা চলে যেতে পারে না। কেন চলে যেতে পারে না? সে নিম গাছটার মতো, নিম গাছের শেকড় যেরকমভাবে বিস্তৃত হয়ে গেছে, সেরকমভাবে তোমার মায়ের শেকড় তোমার পরিবারের সংসারের বিস্তৃতি ঘটে গেছে, সে এই সংসার সে চলে যেতে পারে না। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা দেখব মূল্যায়ন। নিমগাছ গল্পের নিমগাছটি রূপকে কাকে বোঝানো হয়েছে? নিমগাছ গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত? নিমগাছ গল্পে গৃহিণীর প্রতি যে আচরণ প্রত্যক্ষ করি, অবহেলা, ভালোবাসা, অবজ্ঞা, নিচের কোনটি সঠিক? নিমগাছ কী ধরনের গল্প? আখ্যানমূলক, প্রেমমূলক, প্রতীকী, ব্যঞ্জনাধর্মী? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই খাতা কলম দিয়ে এগুলো করে ফেলেছো। দেখো আমার উত্তরের সাথে এগুলো মেলাও, কতগুলো হলো দেখি। নিমগাছ গল্পের নিমগাছের রূপকে কাকে বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে সর্বংসহা নারীকে। নিশ্চয়ই তোমাদের এই অ্যান্সারটা হয়েছে। তারপর নিমগাছ গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত? অদৃশ্য লোক। নিমগাছ গল্পে প্রতি গৃহিণীর প্রতি যে আচরণ প্রত্যক্ষ করি, এটা কি আচরণ করি? অ্যান্সার হবে আমাদের খ, তাহলে অবহেলা আর অবজ্ঞা। তারপর নিমগাছ কী ধরনের গল্প? এটা হলো প্রতীকী গল্প। নিশ্চয় তোমরা এই 4টি প্রশ্নের উত্তর সঠিক করতে পেরেছো, আমি আশা করি। এরপরে দেখবা তোমাদের যে বাড়ির কাজ, এই বাড়ির কাজটা তুমি লিখে নাও যে নিম গাছের সাথে তোমার মায়ের তুলনামূলক বর্ণনা করো। আমরা দেখেছি নিম গাছের সাথে আমাদের গৃহকর্তা কর্মনিপুণা লক্ষ্মী বউটার তুলনা লেখক এখানে করেছেন। এখন তোমাদের কাজ হলো তোমার মায়ের সাথে নিম গাছের তুলনামূলক বর্ণনা করবে। প্রিয় শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বাড়িতে থাকবে। সবাইকে ধন্যবাদ। একান্তই এই করোনার সময় বাইরে বেরোলে মুখে মাস্ক দিয়ে বেরোবে, নিয়মিত ঘন ঘন হাত ধোবে এবং বাসায় বসে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।